মিডল ইস্টের প্রতিটা কান্ট্রি কেন এতটা ধনী এর কারণ আমরা সকলেই জানি। তাদের কাছে প্রচুর ন্যাচারাল রিসোর্স মজুদ আছে। মিডল ইস্টের বেশিরভাগ কান্ট্রির তেলের খনিগুলোতে এতটাই তেল মজুদ আছে যে তাদের দেশের ইকোনমি গ্রো করার জন্য অন্য কোনো পদক্ষেপ না নিলেও তাদের খুব একটা মাথা ঘামাতে হবে না। এর একটা জলজান্ত উদাহরণ হচ্ছে রাশিয়া। কেননা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রাশিয়ার সাথে যতই পক্ষপাতিত্বে জড়াক না কেন, দিন শেষে রাশিয়ার কাছেই আশা লাগে তেলের সাপ্লাইয়ের জন্য। আর তাই এই যাবৎ যতই যুদ্ধ বিবাদ হোক, রাশিয়ার ইকোনমি কখনোই তেমন একটা ডাউন হয়নি। তবে রাশিয়া কিংবা আরব দেশগুলো নয়, বরং আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আফ্রিকা, যেখানে গোটা দুনিয়ার 40% সোনা পাওয়া যায় ছোট বড় খনি থেকে। সবচেয়ে বেশি হীরাও আফ্রিকা থেকেই পাওয়া যায়। কেবল সোনা বা হীরাই নয়, বিভিন্ন প্রকার ধাতু যেমন কোবাল্ট, প্লেটিনাম, ইউরেনিয়াম, এছাড়াও যাবতীয় ন্যাচারাল রিসোর্সের ভান্ডার হচ্ছে আফ্রিকা। বাট স্টিল ইট ইজ দ্য পোরেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আফ্রিকা মহাদেশের অবস্থা এতটাই ভয়াবহ যে এখানে বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর এটা আমি বলছি না, SOS US এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আফ্রিকার বাচ্চাদের জন্য ডোনেশন চেয়ে এটা বলা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, কেন আফ্রিকার এই ন্যাচারাল রিসোর্সের সদ্ব্যবহার করে আজ অনেক দেশ রিচেস্ট কান্ট্রির তালিকায় নাম লিখিয়েছে? তবে কেনই বা আফ্রিকার কোনো দেশ দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারছে না? বহির্বিশ্বের হস্তক্ষেপ এর অন্যতম এক কারণ। কেননা আফ্রিকা শুরু থেকেই গরিব ছিল না। 1300 থেকে 1600 শতাব্দীতে আফ্রিকা ছিল ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান ও সংস্কৃতির আধার। মানব ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল মানসা মুসা, যিনি ছিলেন আফ্রিকার তৎকালীন মালি সাম্রাজ্যের বাদশাহ। তার কাছে এতটাই সম্পদ ছিল যা দিয়ে গোটা দুনিয়া কয়েকবার কেনা যেত। এছাড়াও আফ্রিকায় এমনও কিছু সম্রাট রাজ করেছেন যাদের সম্পদের বরাবর ইতিহাসের কোনো রাজা বাদশাহের নাম কিংবা নিশানাও নেই। তবে এই স্ট্যাটিস্টিক বদলাতে শুরু করে 15 সেঞ্চুরি থেকে। ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন, ইটালি এবং বেলজিয়ামের মতো ইউরোপ কান্ট্রির উপনিবেশ বাড়ছিল আফ্রিকাতে। তবে অফিসিয়ালি 1652 সালের পর থেকে আফ্রিকা ইউরোপের দখলে যেতে শুরু করে। আর তখন থেকেই শুরু হয় পুরো আফ্রিকার ডাউনফল। পশ্চিমাদের দখল কিংবা শাসন কেমন হয় তা আমরা ভালোভাবেই জানি। বাংলার মানুষদের দিয়েও জোরপূর্বক নীল চাষ এবং দাসত্ব করিয়েছে ইংরেজরা। সে যাই হোক, পশ্চিমা রাজ্যগুলো সে সময় আফ্রিকায় এতটাই বিস্তার লাভ করে ফেলেছিল যে তাদের বাণিজ্য, সংস্কৃতি কোনোটাই নিজেদের দখলে ছিল না। তাদের এতটাই প্রেসারাইজড করেছিল যে গোটা আফ্রিকা তখন ইউরোপের গোলামে পরিণত হয়। আর তাই আফ্রিকার লোকাল বাসিন্দাদের দিয়ে নিজেদের প্রাকৃতিক ও খনিজ সম্পদ উত্তোলন করিয়ে ইউরোপে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এর বদৌলতে আফ্রিকায় কোনো প্রকার অবকাঠামো নির্মাণ, দেশের সার্বিক উন্নয়ন এবং মৌলিক অধিকার তো দূরে থাক, যে সকল শ্রমিকদের দিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হচ্ছিল তাদের কোনো প্রকার পারিশ্রমিকও দিচ্ছিল না ইংরেজরা। আর দিনের পরে দিন এভাবে চলতে থাকায় তাদের অভ্যন্তরীণ সম্পদে ক্ষতি হচ্ছিল। আজ অব্দি তার মাসুল গুনতে হচ্ছে আফ্রিকানদের। তবে প্রশ্ন হচ্ছে, তারা তো সংখ্যায় কম ছিল না, তবে কেন প্রতিবাদ করেনি তারা? সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং একটা পরিসংখ্যান মতে প্রায় 13 লক্ষ আফ্রিকান সৈনিক অংশ নেয় যুদ্ধে। যুদ্ধ শেষ হলে আফ্রিকানরা এক্সপেক্ট করে এবারে হয়তো পশ্চিমাদের থেকে স্বাধীনতা না পেলেও উপযুক্ত সম্মান পাবে তারা। তবে দুর্ভাগ্যবশত তারা এই দুটির কোনোটিই পায়নি, বরং তাদের উপর বর্বরতা আরো বাড়ানোর চেষ্টা করা হয়। এবারে দীর্ঘদিনের ক্ষোভ থেকে ধীরে ধীরে আফ্রিকানরা বিভিন্ন প্রোটেস্ট এবং আন্দোলন শুরু করে। ফলস্বরূপ 1950 এবং 1970 সালের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম আফ্রিকার দেশগুলোই স্বাধীনতা পেতে শুরু করে। তাদের উপর এত শোষণ হওয়ার পরেও আফ্রিকায় এত পরিমাণ ন্যাচারাল রিসোর্স ছিল যার সঠিক ব্যবহার করলে আজ পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় বেশিরভাগ থাকতো আফ্রিকার দেশ। তবে কেন হলো না এমনটা? এবারে আফ্রিকার এমন দশার কারণে বহিরাগত নয়, বরং তারা নিজেরাই দায়ী ছিল। পুরো আফ্রিকা মহাদেশের অবস্থা আজ এত শোচনীয় কেন, এর কারণ খুঁজতে গিয়ে একটি দুটি নয়, বরং 5টি মেজর ইস্যু আমাদের সামনে আসে। যার প্রথমে আসে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। এই বিষয়টার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ। 17 বছর স্বৈরশাসন চলার ফলে একদিকে যেমন ধ্বংস হয়েছে দেশের গণতন্ত্র, তেমনি মেগা প্রকল্পের নামে বিপুল পরিমাণ ঋণ নিয়ে দেশের মানুষের মাথায় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। ফলস্বরূপ গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারগুলো দিনে দিনে আরো দরিদ্রতার শিকার হয়েছে। আফ্রিকার বেশিরভাগ দেশ একই পলিটিক্যাল আনস্টেবিলিটির শিকার। কিছুদিন আগে yahoo.com পৃথিবীর সবচেয়ে বেশি পলিটিক্যাল আনস্টেবল কান্ট্রির একটা লিস্ট দিয়েছিল, যার মধ্যে ম্যাক্সিমাম কান্ট্রি ছিল আফ্রিকার। আফ্রিকার কান্ট্রির কোনো দেশের সরকার স্ট্যাবিলিটির সাথে রুল করার পরেও ওই সরকারের দেশ এবং দেশের ডেভেলপমেন্ট নিয়ে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে উগান্ডার কথা। এখানকার প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনি 1986 সাল থেকে সেখানকার
সরকার প্রধান হয়ে বসে আছেন। তবে দীর্ঘ 38 বছর শাসনে তিনি একবারও সেখানকার অবকাঠামো নির্মাণ কিংবা টেকনোলজি নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি, বরং বেশিরভাগ অর্থ ব্যয় করেছে সেখানকার মিলিটারির উপরে। আর ন্যাচারাল রিসোর্স থেকে আসা রেভিনিউ থেকে এমন কোনো ইনকাম সোর্স বানায়নি যার দ্বারা সেখানকার লোকাল বাসিন্দাদের জীবিকা নির্বাহ করা সম্ভব। আর এই ইগনোরেন্সের কারণে আফ্রিকার বেশিরভাগ দেশ কোনো অ্যাসেট বিল্ড করতে পারেনি। ফলে আফ্রিকার একটা বিশাল জনসংখ্যা আজও দরিদ্র সীমার নিচে বসবাস করে। 5টি মেজর ইস্যুর দ্বিতীয়টি হচ্ছে করাপশন। কিছু পরিসংখ্যান মতে আফ্রিকার কয়েকটি দেশ বছরে প্রায় $10 বিলিয়ন অর্থ সাহায্য পেয়ে থাকে। শুধু তাই না, আফ্রিকা বিভিন্ন কন্টিনেন্ট এবং সংস্থা থেকে বিলিয়ন ডলার সাহায্য পেয়ে থাকে। তবে দুর্নীতিগ্রস্ত সরকার এই অর্থ দেশের সার্বিক উন্নয়ন এবং জনসেবার কাজে লাগানোর বদলে কিছুটা অর্থ মিলিটারি এবং আনইউজুয়াল কাজে ব্যয় করে এবং এই অর্থের সিংহভাগ পাচার হয়ে যায়। 3 নম্বরে আসে বৈদেশিক ঋণ। চায়না আফ্রিকার বৃহৎ এক ঋণদাতা। আফ্রিকা প্রায় 73 বিলিয়ন ঋণ নিয়েছে চায়না থেকে। এছাড়াও IMF আফ্রিকান কান্ট্রিগুলোকে $110 বিলিয়ন বেশি ঋণ দিয়ে রেখেছে। আজকের দিনে আফ্রিকার উপর এতটাই ঋণের বোঝা আছে যা তাদের প্রোডাকশন ক্যাপাসিটি এমনকি জিডিপি থেকেও কয়েক গুণ বেশি। ঋণের বোঝাযুক্ত দেশের কারেন্সি কখনোই ইন্টারন্যাশনাল মার্কেটে হেলদি গ্রোথ অ্যাচিভ করতে পারবে না। ফলে আফ্রিকার দেশগুলোর টাকার মান সর্বদাই কম হয়ে থাকে। 5টি মেজর ইস্যুর চতুর্থটি হচ্ছে কনফ্লিক্ট অ্যান্ড সিভিল ওয়ার। আফ্রিকান মুসলিম এবং খ্রিস্টিয়ানরা প্রায় প্রতিদিনই নিজেদের মধ্যে বিভিন্ন দাঙ্গা ফাসাদ এবং হানাহানিতে লিপ্ত থাকে। সেখানকার লোকাল ওয়েপন ইউজের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে সরেজমিনে হত্যা কিংবা খুন হলেও সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিউজ কিংবা ঘটনা হিসেবে উল্লেখ করা হয় না। মানুষের জীবন যেন সব থেকে সস্তা সেখানে। ধরুন মাইক্রোসফট তাদের অফিস আফ্রিকার কোনো দেশে সেট আপ করতে চাচ্ছে, তবে যেই দেশের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, মাইক্রোসফট কেনই বা সেখানে তাদের এমপ্লয়ি ডেভেলপ করবে? আর শুধু মাইক্রোসফটই না, বরং সকল বড় বড় কোম্পানি, ব্র্যান্ড এবং কর্পোরেট ইনফ্রাস্ট্রাকচার আফ্রিকার দেশগুলোকে অ্যাভয়েড করে। আর তাই আফ্রিকায় জব সেক্টরের এত শোচনীয় অবস্থা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে হেলথ এবং এডুকেশনের অভাব। সাব-সাহারান আফ্রিকার এমন একটি দেশ যেখানকার 40% মানুষ বেসিক এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। এছাড়াও আফ্রিকার এমন কিছু দেশ আছে যেখানকার 60% বা তার চেয়েও বেশি মানুষ শিক্ষা থেকে বঞ্চিত। আর এমনটা হবে নাই বা কেন? যেখানে আফ্রিকায় বসবাসকারী অর্ধেকেরও বেশি মানুষ পরিপূর্ণ খাবার তো দূরে থাকবে, বিশুদ্ধ পানিও তাদের জন্য সহজলভ্য নয়। সেখানে পড়াশোনা তাদের জন্য বিলাসিতা ছাড়া আর কি বা হতে পারে? একটা পরিসংখ্যান বলে আফ্রিকার প্রায় 16 কোটি মানুষ খাদ্য অভাবে ভুগছে। যদিও আফ্রিকার জিবুতি এবং লিবিয়া এরকম দু একটা দেশ তাদের মাইন্ডসেট চেঞ্জ করে গ্লোবাল ইকোনমির অংশ হওয়ার চেষ্টা করছে, তবে আফ্রিকার বেশিরভাগ দেশ এই ডিক্টেটরশিপ এবং অনৈতিকতার ফলে হয়তো আগামী 50 বছরও এই দশা থেকে বেরিয়ে আসতে পারবে বলে মনে হয় না। এই ব্যাপারে আপনার কি খেয়াল? কমেন্ট করে জানাতে পারেন। বাই দ্য ওয়ে, পানামা ক্যানেল বন্ধ হতে চলেছে, ফলে সেখানকার ইকোনমির কি ভয়াবহ অবস্থা হতে পারে এই বিষয়ে ডিটেইলস ভিডিও বানিয়েছি, চাইলে দেখে নিতে পারেন।